ফিলিস্তিনিদের প্রতি বিএনপির সংহতি মিছিল, গণহত্যা বন্ধের দাবি। ইসরায়েলকে পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার কন্যা পুতুলকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক 10 নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ। তালিকা করে 1.5-2 বছরের জন্য বিনিয়োগ রোডম্যাপ তৈরি করছে সরকার। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি বিটার। বাড়তি শুল্ক স্থগিতে 3 মাসের জন্য সুরক্ষা পাবে বাংলাদেশ, বললেন বাণিজ্য উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে পড়বে না রপ্তানিতে প্রভাব। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। 60 দিনে ফল প্রকাশের চেষ্টা, জানালেন শিক্ষা উপদেষ্টা। চৈত্রের শেষ বিকেলে রাজধানীতে কালবৈশাখীর হানা, দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। রাজনীতি নয়, ফিলিস্তিনিদের প্রতি খুলে দিতে হবে মানবতার দ্বার। গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি মিছিলে এই আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিশ্বমোড়লদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চললেও মুসলিম বিশ্ব আজ নীরব। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে আওয়ামী লীগ ইহুদিদের বর্বরতায় পরোক্ষ সমর্থন দিয়েছে। রাফা ও গাজাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। নির্ধারিত সময়ের অনেক আগেই পল্টনে হাজির হন দলীয় নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালিতে ইসরায়েলি গণহত্যার নানা প্রতীকী উপস্থাপন ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমবেদনা। বিকেল 4টার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় র্যালিটি। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির এই কর্মসূচি। এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ হয়। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। বলেন, সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিএনপি। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির জন্য মুসলিম বিশ্বের নীরবতাকে দায়ী করেন কোন নেতা। বলেন, বিশ্ব রাজনীতির যত জটিল সমীকরণে থাকুক না কেন, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মুসলিম বিশ্বের এই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ থেকে পড়বে। আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় এদের বিচার করব, এদের বিচার হবে। র্যালি থেকে নেতাকর্মীরা ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেন। বিএনপির এই বিশাল সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা বললেন, ইসরায়েলে যতদিন গণহত্যা বন্ধ হবে না ততদিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যাবে বিএনপি। পাশাপাশি দলের নেতারা বলছেন, আগামী দিনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজাতে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির সাধারণ নেতাকর্মীরা। তারা বলছেন, ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। পূর্ব ঘোষিত র্যালি ও সংহতি সমাবেশে বিএনপির পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষও। তারা গণহত্যা বন্ধে
মুসলিম বিশ্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বড় শোডাউন করল বিএনপি। দলটির এই কর্মসূচিতে মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে যোগ দেন সাধারণ মানুষও। র্যালিতে অংশ নিতে দুপুরের পর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসেন দলীয় নেতাকর্মীরা। সবার মুখে মুখে অসহায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বর্বরতার নিন্দা। এ সময় তারা বিশ্ববাসীকে ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইসরায়েলের পণ্য বয়কট করলে ওরা কিছু হইলেও তো কিছু আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে। এই পণ্য আমাদের এর চাইতে প্রতিবাদ করার আর কোনো ভাষা নাই। শুধু ইসরায়েলের পণ্য বয়কট করলে হবে না, পাশাপাশি যদি আমাদের সম্ভব হয় আমরা সশরীরে ফিলিস্তিনের মুসলিম ভাইদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ। বলেন, মুসলিম বিশ্বের নেতাদের নীরবতার সুযোগেই ইসরায়েল নিরীহ গাজাবাসীর উপর গণহত্যা চালাচ্ছেন। জানান, বিশ্ব নেতারা এক হলে অনেক আগেই বন্ধ করা যেত এই হত্যাকাণ্ড। আমেরিকা সহ জাতিসংঘ সহ বিশ্বের সকল রাষ্ট্রকে বলবো, ইসরায়েলকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদেরকে সারা বিশ্ব যেন বয়কটের কর্মসূচি। জাতিসংঘ শুরু করে যদি প্রতিবাদ করা যায়, যদি ঐক্য হতে পারি, তাহলে ইসরায়েল কোন অবস্থাতেই এই ফিলিস্তিনদের উপর আক্রমণ করতে পারে না, অত্যাচার করতে পারে না। সমস্ত মুসলিম বিশ্ব যদি একত্র হয়ে এর প্রতিবাদ করে, ইসরায়েল তাহলে আর কোন রকমের কোনো অত্যাচার নির্যাতন করার শক্তি সাহস পাবে না। ইহুদির দোসরদেরকে জব্দ করার জন্য আমাদের অনেক রকম লড়াই করতে হবে। তার সর্বপ্রথম হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের একতা চাই। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনিদের পতাকা সহ নানা প্লেকার্ড হাতে দেখা যায়, যেখানে ফুটে উঠেছে গাজাবাসীর বিভৎস স্মৃতির কথা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 35 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। 6 সপ্তাহ ধরে গাজা ও রাফায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এতে চরম খাদ্য সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। তবে আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স, জানালো দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি জনগণকে বাঁচানোর জন্য খুব বেশি সময় বাকি নেই বলে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত। এবার অন্য প্রসঙ্গ। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এই আদেশ দেন। এদিকে প্লট জালিয়াতির মামলায় আদালতের সংশ্লিষ্ট বিষয়ে কোনো নির্দেশনা পেলে তা পালন করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন। রাজধানীতে সম্পত্তি থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সবথেকে ব্যয়বহুল কূটনৈতিক এলাকায় 10 কাঠা করে প্লট নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা সহ পরিবারের 6 সদস্য। গেল বছরের 26 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিলে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দেয়। দুদকের অনুসন্ধানে প্লট জালিয়াতি প্রমাণিত হলে গত 13 জানুয়ারি মামলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এবার দুদকের মামলার শুনানিতে শেখ হাসিনা ও মেয়ে পুতুল সহ প্লট জালিয়াতির ঘটনায় জড়িত 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেনের আদালত। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরো মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছিল। এদিকে বিষয়টি বিচারাধীন থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম হাতে নেয়ার কথা জানায় দুদক। মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। রাজুকের নথিতে দেখা যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অটিজম ও এর চেয়ারম্যান পরিচয়ে প্লট নেন শেখ হাসিনা, সজীব আহমেদ জয় ও সাইমা ওয়াজেদ। আর জাতির জনক ট্রাস্ট পরিচয়ে রেহানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক পূর্বাচলে প্লট নেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় ওবায়দুল কাদের সহ 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, ট্রাইব্যুনালের আইনে আনা হচ্ছে আরও সংশোধনী। এ পর্যন্ত ৩৩৯টি মামলা হয়েছে আর গ্রেপ্তার হয়েছে ৫৪ জন। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার। ১ মাসের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয় ১৫০০ মানুষকে, যার অধিকাংশ শিশু ও শিক্ষার্থী। এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি মামলা হয়েছে। আসামি ১৪১ জন, যার মধ্যে শেখ হাসিনা সহ ৮৭ পলাতক আর গ্রেপ্তার আছেন ৫৪ জন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেপ্তারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানান প্রসিকিউশন টিম। সেরকম ভাবে আমরা নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে কি পরিমাণ বিনিয়োগ আসলো তা বড় বিষয় নয়। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা আগামী 18 থেকে 24 মাসের মধ্যে নিশ্চিত করাই বিডার লক্ষ্য। একই সঙ্গে দূর করা হবে দাপ্তরিক ভোগান্তিও। দেশে দীর্ঘদিন ধরেই বিনিয়োগে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বিদেশি বিনিয়োগকারীরা। জমি পেতে জটিলতা, ট্রেড লাইসেন্স ও দাপ্তরিক ভোগান্তি, বিদ্যুৎ জ্বালানি সংকট সহ নানা বাধার মুখে ফেলে বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগ সহজীকরণের মধ্য দিয়ে বাংলাদেশ আস্থা ফেরাতে চায় বৈশ্বিক বিনিয়োগ বাজারে। সে লক্ষ্যেই বিডার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিশ্বের 50টি দেশের প্রায় 450 বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান অংশ নেয় এই সম্মেলনে, যেখানে গুরুত্বের জায়গায় ছিল জমির জটিলতা ও দাপ্তরিক ভোগান্তি দূর করা, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করিয়ে বিদেশি বিনিয়োগের আস্থা ফেরানো। আর এক্ষেত্রে কিছুটা চমকও দেখিয়েছে বিডা। আইএলও, নাসা সহ বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে এই সম্মেলনে। এদিকে বিনিয়োগ সম্মেলনের শেষ দিন অনেকটা ঢিলেঢালাভাবেই সম্পন্ন হলো। স্থান সংকুলান না হয় দিনের 4টি সেশন সরকারি গণমাধ্যম ব্যতীত কাউকেই উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও ওষুধ খাত এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে অনুষ্ঠিত হয় 4টি সেশন। সবশেষে বিকেলে গণমাধ্যমে ব্রিফিং করে বিডা। জানানো হয়, বিনিয়োগ না, বিনিয়োগের পাইপলাইনকে গুরুত্ব দিতে চায় বিডা। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পাবো ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করব এবং চেষ্টা। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করার কথা জানায় বিডা। বিডা থেকে 200-র বেশি ইনভেস্টরের সাথে কথা বলি, তখন ওদের মূল 5টা প্রবলেমের মধ্যে একটি ছিল এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শুধু এনবিআরই বলবো না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে। আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি।
সম্মেলনের শেষ দিনে এনসিপি ও জামাত সংবাদ সম্মেলন করে। বিদেশিরা লোকসান নিয়ে আর ফেরত যেতে হবে না বলেও আশ্বস্ত করে দল দুটি। বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানায় দল দুটির নেতারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে বিনিয়োগের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বনানীর একটি হোটেলে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সাথে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা যাতে কোনো ধরনের বাধার মুখে না পড়ে এজন্য সিস্টেমের আমূল পরিবর্তন করবে বিএনপি। আগামীতে নির্বাচিত সরকারের বিনিয়োগ নীতিমালা কি হবে তা বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রিত বিনিয়োগকারীদের জানাতে বিএনপির এই মত বিনিময় সভা। বিনিয়োগ ব্যতীত কোনো অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়, সেটা দেশীয় বিনিয়োগ হোক অথবা বিদেশি বিনিয়োগ হোক। বিনিয়োগের স্বার্থে আমরা মনে করি দেশের সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত। যে কারণে আমরা এই বিনিয়োগ সম্মেলনে আমরা যোগ দিয়েছি, আমরা পার্টিসিপেট করেছি এবং আমরা বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে তাদেরকে আসার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি। দর্শক, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। সচিবালয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশটির সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটানোর চেষ্টা করবে সরকার। বলেন, হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে ঘাটতি পূরণ করা হবে। মার্কিন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তের পর থেকে সপ্তাহ জুড়ে ব্যবসায়িক খাতে জমেছিল উৎকণ্ঠার কালো মেঘ। সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রণালয়। একদিন পরই শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার ঘোষণা আসে ট্রাম্প সরকারের। এ বিষয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখি। এদিকে হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এতে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন উপদেষ্টা বশিরউদ্দিন। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। 2020 সালের 29 জুন বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করেছে ভারত সরকার। এই সুবিধায় দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল এর মাধ্যমে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে কেন্দ্র 3000-এর বেশি। প্রথম দিনে রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বলেন, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে। পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
2025 সালের মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী বৃহস্পতিবার শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবারও শুরু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে। এবার মোট পরীক্ষার্থী 19 লাখের বেশি, গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় পরীক্ষা কেন্দ্রগুলোতে। প্রিপারেশন ভালো, প্রশ্ন জানা পাস না হয়। আজকে আমাদের বাংলা প্রথম পরীক্ষা, আজকে থেকে 13 তারিখ পর্যন্ত। আমি সাইড রুমের দায়িত্বে আছি, সব উপস্থিত, একজন অ্যাবসেন্ট নেই। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপস্থিতির আধিক্য চোখে পড়ার মতো। ভয়, উৎকণ্ঠা, উৎসাহের মিছিলে সন্তানদের কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়ে শুরু হয় তাদের অপেক্ষার পালা। মাইক লাগাইছে, ওই তারা ভিতরে কিছু শোনা যাচ্ছে না, কোনো ডিসিপ্লিন নাই, কোনো ভলেন্টিয়ার নাই। সমস্যার কোনো শেষ নেই দেশে, এগুলো সবকিছু ধরলে হবে না, এর মধ্যে আমাদেরকে জীবনযাপন চালিয়ে যেতে হবে। একটু ভীতু ছিলাম যে কত যাইতে দেরি হয় কিনা, কিন্তু ইনশাল্লাহ রাস্তায় চলে আসছে। একটু তো গাড়ির প্রথম দিন তো একটু তো বেশি হবে, একটু তো এটা মেনে নিতেই হবে। যথেষ্ট গাইড করা হয়েছে, বাকিটা এখন ভগবান ভরসা। এদিকে সকাল 11টার দিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব সৃষ্টি করা থেকে বিরত থাকতে। এমন গুজব পরীক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। এবার সারা দেশে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। চৈত্রের শেষ বিকেলে হঠাৎ রাজধানীতে হানা দিয়েছে কাল বৈশাখী ঝড়, সাথে হয়ে গেল শিলাবৃষ্টি। দিনভর প্রখর রোদ শেষে সন্ধ্যার বৃষ্টি জনজীবনে প্রশান্তি এনে দেয়। দেশের 6 বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়। বিকেলে হঠাৎই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের 11 অঞ্চলে মধ্যরাতের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বসুন্ধরা এক্সারসাইজ বুকের সৌজন্যে নটরডেম কলেজে বিতর্কের মহোৎসব চলছে। 36তম এনডিডিসি ন্যাশনালস ও 13তম ডিবেটার্স লিগ। প্রায় 400 অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবার উৎসব। 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত 3 দিনের এই আয়োজনে দেশ জুড়ে বিতার্কিকরা জড়ো হয়েছেন যুক্তির জোরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। প্রেজেন্টিং পার্টনার বসুন্ধরা এক্সারসাইজ বুক, co-powered by মাইগ্রেশন অ্যান্ড একাডেমিক সেন্টার এবং অ্যাসোসিয়েট পার্টনার নর্ডিক সোর্সিং এর সমর্থনে এবারের আয়োজন প্রাণবন্ত হয়েছে আরও বহুগুণ। বিতর্কে মুখরিত নটরডেম কলেজ ক্যাম্পাস। এবার অর্থ বাণিজ্য সংবাদ। সরকারি বিদেশি বিনিয়োগ এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এশিয়ান ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দেওয়া হলো। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড 2025-এর প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডি ফিন্যান্স চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। 2011 সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দর শহর হুদেইদায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিশ্চিত করেছে এই তথ্য। নিহতদের মধ্যে 4 জন শিশু এবং 2 জন নারী আছেন। শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ এখনো চলছে। দর্শক, এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।